প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের ডায়রিয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ম্যাডাম, শিশুদের বা বাচ্চাদের ডায়রিয়া অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার রয়েছে সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কেমন দেখছেন এই বাচ্চাদের ডায়রিয়া নিয়ে? এই যে সিজনটা বর্ষাকাল, গরম প্লাস বর্ষাকাল, এই সময়টাতে দেখা যাচ্ছে অনেক জায়গাতে কিন্তু বন্যাও হচ্ছে, পানির নিচে চলে গিয়েছে। এবং বিশেষ করে যদি আমরা গ্রামের দিকে যাই, এইসব অঞ্চলগুলোতে আমাদের যে খাওয়ার পানির যে সোর্সটা, টিউবওয়েলগুলো কিন্তু পানির নিচে ডুবে গিয়েছে। এক্ষেত্রে এই সময়টাতে, বছরের এই সময়টাতে আসলে শিশুদের ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়, বেড়ে যায় এই টাইমটাতে। শিশুদের বা বাচ্চাদের ডায়রিয়া হয়েছে, এটি আসলে কি কি লক্ষণ উপসর্গ দেখে অভিভাবক যারা রয়েছেন বা গার্জিয়ান যারা রয়েছেন তারা আসলে বুঝতে পারবেন? শিশুর যে ডায়রিয়া হয়েছে, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে একটু, শিশু কিন্তু একদিন বয়স থেকেই শিশু শুরু। তো আমরা নবজাতকের এবং তার চেয়ে বড় শিশু আমরা দুই ভাগ করে বলতে চাই। নবজাতক শিশুর যারা আছে, যাদের বয়স হলো 28 দিনের নিচে যারা, ওরা কিন্তু এমনিতেই নর্মালি যারা বুকের দুধ খাচ্ছে, এরা এমনিতে অনেকবার আপনার পায়খানা করে থাকে এবং এদের ক্ষেত্রে 8 বার 10 বার, কোনো কোনো ক্ষেত্রে 15-20 বারও এরা পায়খানা করে থাকে। এটাকে অনেক সময় মায়েরা ডায়রিয়া বলে ভুল করেন, এটাকে কিন্তু ডায়রিয়া বলা যাবে না। তাহলে এইসব বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স 28 দিনের নিচে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে যদি যা আগে যেমন তারা যে পায়খানাটা করতো তার চেয়ে যদি বেশি বার করে, অর্থাৎ আগে 8 থেকে 10 বার করতো, এখন তার চেয়ে বেশি বার, 20 বার 25 বার করছে, অথবা আগে পায়খানাতে যে পানির পরিমাণটা যেমন ছিল যদি তার চেয়ে বেড়ে যায়, তাহলে এইসব শিশুদের ক্ষেত্রে আমরা বলবো যে এটা ডায়রিয়া, যদি মলে তার পানির পরিমাণটা বেড়ে যায়। আর এর চেয়ে বড় শিশুদের ক্ষেত্রে যদি সে 24 ঘন্টায় বা একদিনে 3 বার বা তার চেয়ে বেশি বার নরম পানির মতো পাতলা পায়খানা করে, মলটা যদি পানির মতো পাতলা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ডায়রিয়া বলবো। কিন্তু যদি এই মলটাই শক্ত হয় কিন্তু 4-5 বার করছে, সেটা কিন্তু ডায়রিয়া না, এটা হতে হবে আপনাকে পানির মতো পাতলা, সেক্ষেত্রে এটাকে আমরা ডায়রিয়া বলছি। সঙ্গে যে উপসর্গগুলো থাকতে পারে, বমি থাকতে পারে, অনেক ক্ষেত্রে বমি দেখা যায়, এবং জ্বরও থাকে, কিছু কিছু সময় জ্বরও দেখা দিতে পারে। এছাড়া এখন কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব চলছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই যেটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত, হামের পরেও কিন্তু শিশুদের ডায়রিয়া হচ্ছে। এছাড়া অনেক সময় এখন এই সময় আরেকটা রোগ কিন্তু খুব বেশি দেখা যায়, সেটা হলো ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু অনেক ক্ষেত্রে প্রথমে ডায়রিয়া নিয়েই, অনেক সময় দেখা যাচ্ছে যে সামান্য জ্বর সঙ্গে ডায়রিয়া, তো এটাকে কিন্তু অনেক সময় আমরা ভুল বুঝছি যে এটা সাধারণ ডায়রিয়া বুঝি, কিন্তু এটা কিন্তু ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়া। আর যখন ডায়রিয়া চলছে সেই অবস্থায় যদি শরীর থেকে প্রয়োজনীয় পানি বেরিয়ে যাচ্ছে, লবণ বেরিয়ে যাচ্ছে, এটা যদি কোনো ব্যবস্থা তখন না নেওয়া হয়, তাহলে এই শিশুগুলোই কিন্তু পানি শূন্যতায় আক্রান্ত হতে পারে। এবং পানি শূন্যতার লক্ষণ হিসেবে শিশুরা অনেক বেশি তৃষ্ণার্ত থাকবে, অথবা আগের চেয়ে বেশি অনেক বেশি ইরিটেবল হয়ে যাবে, অথবা দেখা যাবে যে আগে যেমন তার প্রস্রাব হতো তার চেয়ে কম পরিমাণ প্রস্রাব হচ্ছে বা ইউরিন পাস করছে। এই লক্ষণগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ওর ডায়রিয়ার পরে এখন পানি শূন্যতার দিকে যাচ্ছে। আবার অনেক সময় বাচ্চা কিছু খেতে চায় না, নেতিয়ে পড়ে, এগুলো মারাত্মক পানি শূন্যতার লক্ষণ হিসেবে আমরা ধরে থাকি। শিশুদের ডায়রিয়া বা বাচ্চাদের ডায়রিয়া কেন হচ্ছে? ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া হওয়ার মেইন কারণ যেটা, আসল কারণ যেটা, সেটা হলো অপরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। তো আমি প্রথমেই বলছিলাম যে এখন বন্যার সময় যেটা হচ্ছে যে পানি, আমাদের খাবার এবং পানি যদি কোনো কারণে জীবাণু দ্বারা সংক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হয়। তাহলে এখন পানি বা খাবার কিভাবে সংক্রমিত হয়? একটা হলো যে আমরা যদি পানি ফুটিয়ে পান না করি, যদি দেখা যায় যে সরাসরি কল থেকে পানি পান করছে, যেটা বিশুদ্ধ না, বিশুদ্ধ পানি পান না করে, এবং অনেক সময় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা ঘটে সেটা হলো গোসল করার সময় কিন্তু ওরা গোসলের পানিটা খেয়ে নেয়, এভাবে সে আক্রান্ত হতে পারে। আর খাবারের মাধ্যমে কিভাবে, যদি হাত না ধুয়ে যিনি খাবার শিশুকে খাওয়াচ্ছেন
সে যদি হাত না ধুয়ে অপরিষ্কারভাবে খাওয়ায়, অথবা শিশুরা যদি নিজে হাত না ধুয়ে খায়, অথবা যখন খাবারটা তৈরি করা হয়েছিল তখন যদি সেটা পরিচ্ছন্নতার সঙ্গে তৈরি না করা হয়, এবং অনেক ক্ষেত্রে শিশুরা দেখা যায় যে অনেক সচেতনতার অভাবে বাসি খাবার, খোলা খাবার, রাস্তার ধারের অপরিষ্কার খাবার, যখন বিশেষ করে এই কাজগুলো হয় যেসব শিশুরা স্কুলে যাচ্ছে, ওরা স্কুলে যাওয়ার পথে যে রাস্তার ধারে যে খাবারগুলো আছে, ফুচকা, চটপটি, এগুলো তো খুব আকর্ষণীয় খাবার, এগুলো খেয়ে নিচ্ছে। এই যে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, এবং এখান থেকে কিন্তু জীবাণু আক্রান্ত হয়। আর আমরা যদি ছোট 2 বছরের শিশু, যারা ছোট শিশু, এদের ক্ষেত্রে দেখা যায় এরা তো হামাগুড়ি দিচ্ছে, মেঝেতে হামাগুড়ি দিচ্ছে, বিভিন্ন জিনিস তুলে এই সময় মুখে দেওয়ার একটা প্রবণতা থাকে শিশুদের। তখন এই সব জিনিসপত্র যেগুলো ওরা মুখে দিচ্ছে, এখান থেকেও কিন্তু ওরা জীবাণু আক্রমণের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত হতে পারে। বাবা মারা একটা জিনিস অনেক সময় জানতে চায় যে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন শিশুদের এই ডায়রিয়া সমস্যা নিয়ে। শিশুর ডায়রিয়া শুরু হলে যে জিনিসটা সর্বপ্রথম করা উচিত সেটা হলো শিশুকে স্যালাইন খাওয়ানো শুরু করা দরকার। স্যালাইন খাওয়াতে হবে বাসাতে। এটা চিকিৎসকের কাছে যাওয়ার আগেই কিন্তু এই চিকিৎসাটা বাসাতেই শুরু করতে হবে। ঘরোয়া চিকিৎসা এটা কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগেই শুরু করতে হবে। শিশুর ডায়রিয়া হচ্ছে, 3 বারের বেশি পাতলা পায়খানা হচ্ছে, তো তাকে স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। এবং সাধারণত যেগুলো ডায়রিয়া হয় সেই ডায়রিয়াগুলো দেখা যায় যে 3 থেকে 7 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তার জন্য অনেক সময়, বেশিরভাগ সময়ে আসলে কোনো ওষুধের প্রয়োজন হয় না। তো যদি এই ডায়রিয়াটা 1-2 দিন পার হয়ে গিয়েছে, ডায়রিয়াটা এমন হচ্ছে যে পানির মতো হয়েই যাচ্ছে, কোনোভাবেই এটা বন্ধ হচ্ছে না, বা বাচ্চা অনবরত বমি করে যাচ্ছে, অনবরত বমি অর্থাৎ যাই খেতে দেওয়া হচ্ছে সে বমি করছে, অথবা ঘন্টায় 4 বারের বেশি বমি করছে, অথবা শিশুর যদি পানি শূন্যতা দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের শরণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত করে থাকেন যে তিনি ডায়রিয়া জনিত সমস্যায় ভুগছেন? মায়ের কাছে শুনে মা যেটা বলছে সেখান থেকে আমরা ডায়রিয়াটা বুঝতে পারি। কিন্তু এই ডায়রিয়াটা কেন হয়েছে, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ছোট শিশুদের, 2 বছরের শিশুদের নিচে, 2 বছরের নিচে শিশুদের সাধারণত ডায়রিয়াটা কারণটা হয় ভাইরাস, যেটা আমি বলছিলাম, যেটা 3 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, এটা ভাইরাস জনিত ডায়রিয়া। আর এছাড়া এই ডায়রিয়াটা অনেক সময় মারাত্মক ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, এই যে জীবাণু, এটা হয়েছে কিনা এটার জন্য আমরা ওর যে স্টুলটা বা পায়খানাটা আমরা পরীক্ষা করতে দেই, সেখান থেকে জীবাণু সংক্রমণ আছে কিনা এটা আমরা বুঝতে পারি, বা কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেটাও বোঝা যায়। পরবর্তীতে কাউন্সেলিংটা কিভাবে করেন আপনারা? এখানে কাউন্সেলিংয়ের 2টা বিষয় থাকে, যে আমরা মাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করি যে এই যে ডায়রিয়া বা পাতলা পায়খানা, এটার বিপদটা কি, সমস্যাটা কি। ডায়রিয়া তো হবে, আমরা বলছি যে এটা ভালো হয়ে যাবে, কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে শরীর থেকে দরকারি পানিটা এবং লবণটা বেরিয়ে যাচ্ছে। এই পানিটা বা লবণটা বেরিয়ে গেলে তখন মারাত্মক ইভেন জীবন সংশয় পর্যন্ত হতে পারে। তাহলে এটা যেন না হয়, মা কিভাবে এটা বাসায় এটা প্রিভেন্ট করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে যেন পানির শূন্যতা দেখা না দেয়। তো এটার জন্য মাকে আমরা শিখিয়ে দিই যে সে কিভাবে খাবার স্যালাইনটা বাসায় তৈরি করবে এবং খাবে। প্রতিবার পাতলা পায়খানার পরে স্যালাইনটা খেতে হবে। এখন প্রশ্ন থাকে যে কতটুকু খাবে। এইখানে একটা যেটা সমস্যা প্রায় সময় আমরা মুখোমুখি হই, যে বলে যে ম্যাডাম ডায়রিয়া হয়েছিল, আমি তো ওকে স্যালাইন খাইয়েছি, তারপরও কেন পানি শূন্যতা হয়। শিশুদের ডায়রিয়া হলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? পানি শূন্যতা কমানোর, প্রতিরোধ করার জন্য আমরা তাদেরকে স্যালাইন খাওয়াবো। এছাড়া জিঙ্ক দিতে হবে, আমরা জিঙ্ক ট্যাবলেটটা দিয়ে থাকি। এই যে জিঙ্ক যেটা দেয়া হয়, জিঙ্ক যেটা করে সেটা হলো এই যে ডায়রিয়া জনিত কারণে যে পানি শূন্যতার যে প্রবণতা বা শরীর থেকে যে পানি বেরিয়ে যাওয়ার যে প্রবণতা, এটাকে কমিয়ে আনে। এবং দেখা যায় জিঙ্ক দিলে অনেক ক্ষেত্রে ডায়রিয়ার যে যতদিন থাকার কথা, ধরেন 3 দিনের জায়গায় এটা কমিয়ে 2 দিনে নিয়ে আসতে পারে, এটা একটা। আর পরবর্তীতে ডায়রিয়া জনিত কারণে যে ক্ষত তৈরি হয় অন্ত্রে, পরবর্তীতে শিশুর যেন কোনো সমস্যা না হয়, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা জিঙ্ক সিরাপ বা ট্যাবলেট ব্যবহার করে থাকি। এবং ডায়রিয়ার আসলে চিকিৎসাই 2টাই। এখন প্রশ্ন হলো যে অ্যান্টিবায়োটিকের প্রশ্নটা চলে এসছে, যে অ্যান্টিবায়োটিক লাগবে কিনা।
সাধারণ যে ডায়রিয়াগুলো হয়, অনেকে তো আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন। যে এটা খুবই মারাত্মক একটা প্রবণতা, এবং এই প্রবণতার জন্য দেখা গেল যে ডায়রিয়া 3 দিনে ভালো হয়ে যেত বা 5 দিনেই ভালো হয়ে যেত, কিন্তু এই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আমাদের অন্ত্রের মধ্যে থাকে কমন সেল থাকে, মানে যেটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে, এটা আমরা এখন সবাই জানি যে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া থাকে। তো হয়তো এই ডায়রিয়া, যে ডায়রিয়ার জন্য সে অ্যান্টিবায়োটিক খেয়েছে, এই ডায়রিয়ার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক দরকার ছিল না, এই জীবাণুটা এমনি মলের মাধ্যমে বা পায়খানার মাধ্যমে বেরিয়ে যেত। কিন্তু এই যে অ্যান্টিবায়োটিকটা খেলো, অ্যান্টিবায়োটিকটা খাওয়ার জন্য যে কমন সেল ছিল বা উপকারী যে ব্যাকটেরিয়াগুলো অন্ত্রের মধ্যে ছিল, সেগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হলো। তখন যে অ্যান্টিবায়োটিক আমি দিয়েছি, সে তো আর জানে না যে কোনটা আমার উপকারী ব্যাকটেরিয়া আর কোনটা না। তো এই যে উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়াকে ধ্বংসপ্রাপ্ত করলো, যার জন্য ডায়রিয়াটা ভালো হতে অনেক বেশি সময় নেয়, এবং দেখা যায় যেটা অনেক সময় 14 দিন বা 1 মাস এই ডায়রিয়াটা চলতে থাকে, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য। তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার কখন করবে? অ্যান্টিবায়োটিক শুধুই মাত্র একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ানো উচিত না, এবং আমি মায়েদেরকে বলবো যে কখনোই নিজেরা বা ওষুধ থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, ওষুধের দোকান থেকে। শিশুদের ডায়রিয়ার এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের ডায়রিয়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ছোট্ট সোনামণি, তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে। সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আমি যদি বাচ্চা মায়েদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি, সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন, ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে ভাজা পোড়ার আইটেমগুলো পছন্দ করে, সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে, বা মিল্ক শেক পছন্দ করে। সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদিচ্ছায় আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে। অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে। তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ভাজা পোড়ার আইটেমগুলো আছে, সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন, সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে। বাচ্চা বাড়ন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই 3 থেকে 4 বেলা খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবার হিসেবে তাকে 1 গ্লাস দুধ, সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই, সেই লাচ্ছিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে, তো তাদেরকে দই দিয়ে লাচ্ছি তৈরি করে দিতে পারেন। একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন, বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন। সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডলস তাকে তৈরি করে দিতে হবে। সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে, বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আপনি চিরা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন, সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, সাথে কলা থাকলে একটা। পাশাপাশি এটা যদি না খেতে পারে, তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস, সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে, সেগুলো যদি তারা দেখে, তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে। কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম, সবার শেষে এই বিষয়টি বলতে চাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড়, সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। যে বাচ্চাদের ডেভেলপমেন্ট করে এই জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে, তার পরবর্তীতেও পানি বহুল ফলমূল, শাকসবজি যেগুলো আছে, সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য, এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয়।
চিকিৎসা পদ্ধতির মধ্যে ওরসেলাইনের কথা বলছিলেন, সেটি বানানোর পদ্ধতি যদি একটু আপনার কাছ থেকে আমরা সংক্ষেপে জেনে নিতে পারি। ভুলভাবে ওরসালাইন বানানোর জন্য কিন্তু শিশুদের জীবন সংশয় পর্যন্ত হতে পারে। ওরসালাইনের মধ্যে কি আছে? লবণ আছে, দরকারি লবণ আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো আছে। তো এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে দরকার হয়। তো এই নির্দিষ্ট পরিমাণটা আমি যদি নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করি তাহলেই কিন্তু নির্দিষ্ট পরিমাণে পাওয়া যাবে। সেক্ষেত্রে স্যালাইনের প্যাকেটের গায়ে যে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী এটা গোলাতে হবে, অর্থাৎ পরিষ্কার বিশুদ্ধ পানি। আচ্ছা, আমাদের নর্মালি আমরা যে স্যালাইন প্যাকেটটা পাওয়া যায় সেই স্যালাইন প্যাকেটটা 500 মিলি বা হাফ লিটার পানিতে গোলাতে হবে। শিশু যদি 1 চামচও খায় তাও এই 500 লিটারেই পানিতেই আমাকে পুরা প্যাকেটটা গোলাতে হবে। আচ্ছা, অনেক সময় যে ভুলটা হয়ে যায়, অনেকে মনে করে 1 চামচ খাবে তো অল্প একটু এটা দিলাম নিশ্চয়ই। আর অল্প একটু পানি দিলাম তো গুলে নিয়ে 1 চামচ খেলে আবার বানিয়ে খাবে, এরকম কিন্তু কখনোই করা যাবে না। যেটা করতে হবে 500 মিলি পানির মধ্যে পুরো 1 প্যাকেট গুলিয়ে তারপরে শিশুকে খাওয়াতে হবে। জি, কতটুকু খাওয়াবে? মোটামুটি একটা হিসেব আমাদের, যে শিশুর ওজন যতটুকু তত চা চামচ। শিশুটির ওজন যদি হয় 10 কেজি, প্রতিবার পাতলা পায়খানার পরে 10 চা চামচ। এটা আমাদের একটা নর্মাল হিসেব, নিশ্চয়ই। যে এইভাবে খাওয়ালে মারা কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের ডায়রিয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আসলে অল্প বয়সী স্ট্রোক বা ইয়াং স্ট্রোক, এটা আমরা একসময় মনে করতাম যে ইয়াং স্ট্রোক আসলে খুব রেয়ার। স্ট্রোক আসলে একটা ডিজিজ অফ দ্য এল্ডারলি পপুলেশন, আমরা মনে করতাম বৃদ্ধদের এই স্ট্রোক হবে। কিন্তু আমাদের জ্ঞান বাড়ার সাথে সাথে এবং আমাদের রোগীর এক্সপোজার বাড়ার সাথে সাথে আমরা দেখছি ইয়াং এইজেও স্ট্রোক হতে পারে। এটি আসলে অনেক রকম কারণে হচ্ছে। আমাদের জীবনযাত্রার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল বেশি হচ্ছে, স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো বাড়ছে। আরেকটা বিষয় কিন্তু আছে, ইয়াং স্ট্রোক আগেও হতো কিন্তু হয়তো ডিটেকশন হতো না, ডাক্তারদের জ্ঞান এত বেশি ছিল না, এটাও একটি বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে ইয়াং স্ট্রোকের যে কারণগুলো, ওগুলো কিন্তু বয়স্ক মানুষের স্ট্রোকের কারণ হচ্ছে আলাদা। সেগুলো ডিটেকশন করার জন্য কিন্তু খুব ওয়েল ইকুইপড এবং কিছু স্পেশাল পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, সেগুলো অ্যাভেলেবিলিটি হয়তো আগে ছিল না। এই 3 কারণ মিলেই দেখা যাচ্ছে ইয়াং স্ট্রোক বা অল্প বয়সী স্ট্রোকের প্রকোপটা তো বেশি ছিল। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।